সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই ভালো আছো। অনলাইন শিক্ষা কার্যক্রমের আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ের উপর প্রথম ক্লাসে আলোচনায় অংশ নিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তুগুলো হলো, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তির রাশি হতে উৎপন্ন তাপের সমীকরণ এবং এখান থেকে জুলের সূত্রগুলো প্রতিপাদন, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক জে এর মান এবং জে, এইচ ও ডব্লিউ এর মধ্যে সম্পর্ক এবং তাড়ন বেগ, প্রবাহ ঘনত্ব এবং এদের রাশি প্রতিপাদন। তো আসো আমরা আলোচনায় অংশ নিই। এই অধ্যায়টিতে আমরা প্রথমেই যে জিনিসটা আলোচনায় নিয়ে আসব সেটা হলো তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তির রাশিতে উৎপন্ন তাপের সমীকরণ। তো আমরা একটা সার্কিট দেখি প্রথমে। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ একটা সরল বর্তনী অঙ্কন করা হয়েছে। সরল বর্তনী মানে এখানে একটা তড়িৎ কোষ, একটা বাহ্যিক রোধ, একটা চাবি যুক্ত করে একটা বর্তনী দেখানো হয়েছে। তো আমরা বিভব পার্থক্য বলতে কি বুঝি? এই রোধের এর ভিতর দিয়ে ধরে নিলাম আমরা আই তড়িৎ প্রবাহ চলছে। এই সুইচ অন করে দিলে বা চাবি অন করে দিলে ধরলাম এর ভিতর দিয়ে আমরা আই তড়িৎ প্রবাহ চলছে। আর এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হলো ভি। বিভব পার্থক্যের যে সংজ্ঞা সেটা নিশ্চয়ই তোমরা জানো। বিভব পার্থক্যের সংজ্ঞা হলো +1 কুলম্ব চার্জকে বর্তনীর এক বিন্দু থেকে আর এক বিন্দুতে নিতে যে কাজ করতে হয় তাই হলো ওই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য। তো আমরা বলতে পারি বর্তনীর এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা একক ধনাত্মক আধানকে নিতে যে কাজ করতে হয় সেটাই হলো ভি। তাহলে ভি হলো কি? +1 কুলম্ব চার্জকে স্থানান্তরে এ হতে বিতে স্থানান্তরে কৃত কাজ। তাহলে যদি এ হতে বিতে আমরা কিউ কুলম্ব আধান স্থানান্তর করি তাহলে সেখানে কাজটা কি দাঁড়াবে? দেখো যে 1 কুলম্ব আধান স্থানান্তরে কৃত কাজ হচ্ছে ভি, তাহলে কিউ কুলম্ব আধান স্থানান্তরে কৃত কাজ নিশ্চয়ই ভি কিউ। 1 কুলম্ব আধান স্থানান্তরে কোথার থেকে কোথায়? এ হতে বিতে স্থানান্তরে কৃত কাজ ভি। এটা আমরা কোথা থেকে পেলাম? এটা মূলত বিভব পার্থক্যের সংজ্ঞা থেকে পেলাম। কিন্তু আমরা হয়তো টি সময়ে এর ভিতর দিয়ে কিউ আধানকে স্থানান্তর করব, তাহলে কত কাজ করতে হবে? টি সময়ে কিউ আধানকে স্থানান্তর করব। যদি টি সময় কিউ আধানকে স্থানান্তর করি তাহলে কিউ কুলম্ব আধান স্থানান্তরে কৃত কাজ ডব্লিউ ইকুয়ালস টু কৃত কাজ হবে কি? 1 কুলম্ব আধান স্থানান্তরে কৃত কাজ ভি হলে কিউ কুলম্ব আধান স্থানান্তরে কৃত কাজ কি? ভি কিউ। কি হলো? ভি কিউ। তাহলে এই ক্ষেত্রে কৃত কাজকে আমরা ডব্লিউ দিয়ে যদি প্রকাশ করি তাহলে ডব্লিউ ইকুয়ালস টু ভি কিউ। এই কৃত কাজই আমরা জানি ব্যয়িত শক্তি। কোনো একটা জিনিসকে বা বস্তুকে বা যে কোনো কিছুকে স্থানান্তর করতে যে কাজ করতে হয় সেই কাজটি হচ্ছে ভি কিউ। তাহলে আর এই কাজটি হচ্ছে ব্যয়িত শক্তি। তো এখন আমরা জানি কিউ ইকুয়ালস টু, আমরা এভাবে লিখতে পারি আবার কিউ ইকুয়ালস টু আইটি। অতএব ব্যয়িত শক্তি ডব্লিউ ইকুয়ালস টু কী হবে? অতএব ডব্লিউ ইকুয়ালস টু ভিআইটি। তাহলে
কাজের এই একটা ইকুয়েশন পেলাম বা ব্যয়িত শক্তির, এই আর একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম ভিআইটি। আবার আমরা ওহমের সূত্র থেকে জানি ভি আই এবং আর এর মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটি কি? আবার ভি ইকুয়ালস আই আর, অতএব ডব্লিউ ইকুয়ালস কী হবে? ডব্লিউ ইকুয়ালস ভি এর জায়গায়, এই ভি এর জায়গায় তোমরা আই আর বসিয়ে দাও, তাহলে কী হবে? আই আর, আর এখানে কি আছে তোমরা দেখতে পাচ্ছ আইটি, তাহলে আই আর ইন্টু আইটি ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। তাহলে আরও একটা রাশি পেয়ে গেলাম, ডব্লিউ ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি। এবার দেখো আবার আমরা কি করতে পারি, যে আই ইকুয়ালস টু আবার আই ইকুয়ালস টু ভি বাই আর, এটা যদি আমরা এখানে বসিয়ে দিই, এই ভি এর জায়গায় না বসিয়ে আয়ের জায়গায় যদি আমরা ভি বাই আর বসিয়ে দিই, তাহলে কী হয়? অর্থাৎ ডব্লিউ ইকুয়ালস টু ভি ইন্টু আয়ের জায়গায় আমরা ভি বাই আর ইন্টু টি, তাহলে এটা সমান সমান হয় ভি স্কোয়ার বাই আর ইন্টু টি। আবার আমরা জানি ক্ষমতা, বৈদ্যুতিক ক্ষমতা পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি, কাজ বাই সময়, অতএব ডব্লিউ ইকুয়ালস টু পিটি। তাহলে তোমরা কি দেখতে পাচ্ছ, ডব্লিউ এর কয়টা ইকুয়েশন আমরা পেলাম? 1 2 3 4 5টা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম ডব্লিউ এর। ডব্লিউ এর কয়টা ইকুয়েশন পেলাম? 5টা ইকুয়েশন পেয়ে গেলাম। তাহলে একবারে আমরা কি লিখতে পারি? একবারে আমরা লিখতে পারি, অতএব ডব্লিউ ইকুয়ালস টু ভি কিউ ইকুয়ালস টু ভি আই টি ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি ইকুয়ালস টু ভি স্কোয়ার, এই যে এটা ভি স্কোয়ার বাই আর ইন্টু টি ইকুয়ালস টু পিটি। এই ইকুয়েশানগুলোই হলো তড়িৎ প্রবাহে ব্যয়িত শক্তির ইকুয়েশান। এই ব্যয়িত শক্তি কিভাবে আসছে? এই রোধ যে বাধা দিচ্ছে তড়িৎ প্রবাহ বা আধান স্থানান্তর করতে বাধা দিচ্ছে, এই রোধকে স্থানান্তর করাতে যে কাজ করতে হচ্ছে, সেই কাজই হচ্ছে ব্যয়িত শক্তি। তোমরা এটা নিশ্চয়ই জানো যে এই যে হাতের উপর দিয়ে একটা হাতকে যদি আমরা জোরে এভাবে সরিয়ে নিয়ে যাই, চাপ দিয়ে জোরে সরিয়ে নিয়ে যাই, তাহলে ঘর্ষণ বলের বিরুদ্ধে একটা কাজ করতে হয়। আর আমরা শীতকালে বা অন্য সময় হাত এরকম করে ঘর্ষণ বল সৃষ্টি করে ঘর্ষণ বলের বিরুদ্ধে সরণ ঘটিয়ে আমরা এখানে কিছু কাজ করি, সেই কাজই হাতে তাপ উৎপন্ন করে এবং হাতটা গরম হয়। শীতকালে আমরা স্বভাবতই এরকম করে থাকি। ঠিক এখানেও এরকম, এই যে ব্যয়িত শক্তি, এই ব্যয়িত শক্তিটা এই রোধের অ্যাক্রসে এখানে তাপ উৎপন্ন করবে। সেই উৎপন্ন তাপ যদি এইচ হয়, তাহলে সেই এইচ এবং ডব্লিউ এর মধ্যে একটা ইকুয়েশান আমরা জানি। সেটা কি? সেটা জানি। তাহলে আমরা ডব্লিউ এর এই ইকুয়েশানগুলো এখানে রেখে দিচ্ছি, রেখে দিয়ে আমরা এইচ এর ইকুয়েশানে এবার যাব। তোমরা জানো এইচ ইকুয়ালস টু উৎপন্ন তাপ, ক্যালোরিমিটারে উৎপন্ন তাপ, উৎপন্ন তাপের ইকুয়েশান হলো, ক্যালোরিমিটারে যে আমরা বিভিন্ন বস্তু নিয়ে তাপের করি, সেই উৎপন্ন তাপ এইচ ইকুয়াল টু এম এস ডেল্টা থিটা। এই উৎপন্ন তাপ এইচ এবং ডব্লিউ এর ভিতরে একটা রিলেশান আছে। কোন সূত্রে? জুলের সূত্রে। সেটা কি? কৃত কাজ আর উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক। তাপগতিবিদ্যার প্রথম সূত্র এটা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে আমরা কি জানি? কৃত কাজ এবং উৎপন্ন তাপ পরস্পরের সমানুপাতিক, অর্থাৎ ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র থেকে ডব্লিউ ইজ প্রপোর্শনাল টু এইচ। দ্যাট ইজ, এই সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা সমানুপাতিক ধ্রুবক আসে। সেই ধ্রুবকটা কি? সেই ধ্রুবকটা হচ্ছে জে, ডব্লিউ ইকুয়ালস টু জে এইচ। এই জে একটা সমানুপাতিক ধ্রুবক, যাকে বলা হয় তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা যান্ত্রিক সমতা। তো এই
যান্ত্রিক সমতা জে ইকুয়ালস টু ডব্লু বাই এইচ। এখানে তোমরা ডব্লু এর জায়গায় এই রাশিগুলোর যে কোনো একটা বসাতে পারো, বিআইটি আই স্কোয়ার আর টি ভি স্কোয়ার বাই আর টি, আর এইচ এর জায়গায় এম এস ডেল্টা থিটাও বসাতে পারো। তাহলে এই যে বা তাপের যান্ত্রিক সমতা কাকে বলে, তাপের যান্ত্রিক সমতা কাকে বলে বা এর মান বা কত সেটাও আমাদের জানা দরকার। তাপের যান্ত্রিক সমতা যে হচ্ছে এইচ যদি 1 ধরা হয় তাহলে জে ইকুয়ালস টু ডব্লু, এইচ ইকুয়ালস টু 1 একক হলে জে ইকুয়ালস টু ডব্লু। এখান থেকে তাপের যান্ত্রিক সমতার একটা সংজ্ঞা আমরা দিতে পারি যে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকেই বলা হয় তাপের যান্ত্রিক সমতা। একক তাপ উৎপন্ন করতে যে কাজ করতে হয় সেটাকেই বলা হয় তাপের যান্ত্রিক সমতা। তাহলে এই যে তাপের যান্ত্রিক সমতার সংজ্ঞা আমরা পেলাম, যে এর মানটা কত, যে এর মানটা নির্ভর করে ডব্লু এবং এইচ এর এককের উপর, যে এর মানটা নির্ভর করে ডব্লু এবং এইচ এর এককের উপর। তাহলে যদি ডব্লু এর একক কি, ডব্লু এর একক জুল, কিন্তু এইচ এর দুটো একক আমরা ব্যবহার করি, একটা হচ্ছে ক্যালোরি আর একটা হচ্ছে জুল। তাহলে 1 নম্বরে আমি বলবো এটা হচ্ছে জে এর মান, আমি দেখাচ্ছি জে এর মান 1 নম্বর। জে এর মান কার কার উপর নির্ভর করছে, ডব্লু এবং এইচ এর উপর। ডব্লু এর একক জুল এবং এইচ এর একক এইচ এর এককও যদি জুল হয় তাহলে জে ইকুয়ালস টু 1, এর কোনো একক থাকবে না, জুল জুল কেটে যাবে, এর কোনো একক থাকবে না, জে ইকুয়ালস টু 1। আর জে ইকুয়ালস টু 1 যদি হয় এখানে আমরা লিখতে পারি তাহলে কী হবে, জে এর মান যদি 1 বসিয়ে দিই ডব্লু ইকুয়াল টু এইচ, অতএব ডব্লু ইকুয়ালস এইচ। তাহলে এইচ আর ডব্লু সমান, তাহলে ডব্লু এর এই মানগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলে এক্ষেত্রে অতএব এইচ ইকুয়ালস টু উৎপন্ন তাপ ইকুয়ালস টু ওই ব্যয়িত শক্তি যা তাই, ভি কিউ ইকুয়ালস টু ভি আই টি ইকুয়ালস টু আই স্কোয়ার আর টি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর ইন্টু টি ইকুয়ালস টু ভিটি। এই ইকুয়েশনগুলো এখন কিসের ইকুয়েশন হয়ে গেল, এই ইকুয়েশনগুলো এখন হলো উৎপন্ন তাপের ইকুয়েশন। উৎপন্ন তাপের আরও একটা ইকুয়েশন তোমাদের সামনে আমি উপস্থাপন করছি। যেমন 2 নম্বরে যদি ডব্লু এর একক জুল এবং এইচ এর একক ক্যালোরি হয় জে ইকুয়ালস টু 4.2, তখন কী হবে, এর একক থাকবে জুল পার ক্যালোরি। এই 1 ক্যালোরি কাকে বলে তোমরা জানো, 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ কাজ করতে হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। 1 গ্রাম বিশুদ্ধ পানির তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে তাপের প্রয়োজন হয় তাকে বলা হয় 1 ক্যালোরি। আচ্ছা, তাহলে জে এর মান যদি 4.2 হয়, এই ইকুয়েশান থেকে আমরা জে ইকুয়ালস টু কী লিখতে পারি, এই ইকুয়েশান থেকে আমরা লিখতে পারি অতএব এইচ ইকুয়ালস টু ডব্লু বাই জে ইকুয়ালস টু ডব্লু বাই 4.2 ইকুয়াল টু 0.24 ডব্লু। অতএব এইচ ইকুয়ালস টু, এবারে এই মানগুলো সব বসিয়ে দাও, 0.24 ভি কিউ, এটা আমরা নিচ থেকে এভাবে লিখতে পারি। অতএব এইচ ইকুয়ালস টু 0.24 ভি কিউ ইকুয়ালস টু 0.24 ভি আই টি ইকুয়ালস টু 0.24 আই স্কোয়ার আর টি ইকুয়ালস টু 0.24 ভি স্কোয়ার বাই আর ইন্টু টি ইকুয়ালস টু 0.24 পিটি। তাহলে কখন কোন ইকুয়েশনটা ইউজ করবা, 0.24 কখন নিয়ে আসবা আর এগুলো কখন নিয়ে আসবা,
যখন এইচকে জুলে প্রকাশ করবা তখন এই উপরের 1 নম্বর ইকুয়েশনটা ব্যবহার করবা, আর যখন এইচকে ক্যালোরিতে প্রকাশ করবা তখন এই ইকুয়েশনগুলো ইউজ করবা। এইচ ইকুয়াল টু আবার এম এস ডেল্টা থিটা। এইচকে কখন ক্যালোরি হবে? যখন এম এর একক গ্রাম, এস এর একক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, ডেল্টা থিটার একক ডিগ্রি সেলসিয়াস, তখনই এইচ এর একক হবে ক্যালোরি। আবার যখন এম এর একক কেজি, এস এর একক জুল পার কেজি পার কেলভিন এবং ডেল্টা থিটা এর একক হচ্ছে কেলভিন হবে, তখন এইচ এর একক হবে জুল। এভাবে আমরা এই ইকুয়েশনে মানগুলো বসিয়ে সহজেই উৎপন্ন তাপের রাশি নির্ণয় করতে পারি। এখান থেকে বিজ্ঞানী জুল আবার এইচ ইকলস টু কী পাচ্ছি, এই এক জায়গায় পাচ্ছি এইচ ইকলস টু আই স্কোয়ার আর টি। এইচ ইকলস টু আই স্কোয়ার আর টি, এই সূত্র এখান থেকে আমরা যখন লিখতে পারি, যদি টি ধ্রুব থাকে, তোমরা খেয়াল করো, যদি টি আর আর ধ্রুব থাকে তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু আই স্কোয়ার। যদি আর এবং টি ধ্রুব থাকে, সাইড নোট দেবা তোমরা, আর ও টি ধ্রুব। এটা হলো জুলের প্রথম সূত্র, কি উৎপন্ন তাপ হবে প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক। আর যদি আই ও টি ধ্রুব থাকে, আই আর টি, আই ও টি ধ্রুব থাকলে তখন কি হবে? তখন বাদ থাকছে কি আর, তাহলে এইচ ইজ প্রপোর্শনাল টু আর। উৎপন্ন তাপ হবে রোধের সমানুপাতিক। উৎপন্ন তাপটা কি হবে? রোধের সমানুপাতিক। আবার যদি আমরা লিখি যে আই ও আর ধ্রুব থাকবে, ধ্রুব রাখবো, তখন আমরা কি লিখতে পারবো? তখন এইচ ইজ প্রপোর্শনাল টু টি। এটা হলো সময়ের সূত্র। কিসের সূত্র বললাম? সময়ের সূত্র। সেখানে কি উৎপন্ন তাপ হবে সময়ের সমানুপাতিক, অর্থাৎ যত বেশি সময় ধরে তড়িৎ প্রবাহ চালনা করা হবে তত বেশি তাপ উৎপন্ন হবে। তাহলে আমরা আমাদের প্রথম এটা করে ফেললাম সব কিছুই, যে এখান থেকে জুলের সূত্রগুলো আমরা প্রতিপাদন করলাম। তো আমরা এখন আরেকটা প্রতিপাদন খুব ছোট করে দেখব, সেটা হচ্ছে তাড়ন বেগ এবং এর রাশিমালা। তাড়ন বেগ কি? ইলেকট্রন পরিবাহীর মধ্যে দিয়ে যে বেগে চলাচল করে সেটাই হচ্ছে তাড়ন বেগ। ইলেকট্রন পরিবাহীর মধ্যে দিয়ে যে বেগে চলাচল করে সেটাই হচ্ছে তাড়ন বেগ। তো আমরা এই তাড়ন বেগ রাশি প্রতিপাদন করতে যেয়ে আমরা একটা পরিবাহক চিন্তা করলাম, যে পরিবাহকটার সাথে কোনো বিদ্যুৎ উৎস যুক্ত আছে। এই পরিবাহকের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এবং দৈর্ঘ্য ধরে নিলাম এল। তাহলে এর আয়তন কী হবে? আয়তন সমান সমান এল। এখন যদি আমরা ধরি একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন, তাহলে এল আয়তনে ইলেকট্রন সংখ্যা, একক আয়তনে ইলেকট্রন সংখ্যা এন, অতএব এল আয়তনে ইলেকট্রন সংখ্যা সমান এন এ এল। এন এ এল ইলেকট্রন সংখ্যা। আবার যদি প্রতি ইলেকট্রনের চার্জ ই ধরি, প্রতি ইলেকট্রনের চার্জ ই, অতএব মোট চার্জ এই যে এনএল সংখ্যক ইলেকট্রনের চার্জটাই হচ্ছে মোট চার্জ। তো একটা ইলেকট্রনের চার্জ ই হলে এনএল সংখ্যক ইলেকট্রনের চার্জ কি? এন এ এল ই। এই মোট চার্জ কিউ ইকুয়ালস টু এন এ এল ই। এগুলো আমরা পেলাম। আবার যদি টি সময়ে কোনো ইলেকট্রন এদিকে যদি তড়িৎ প্রবাহ হয়, তাহলে আমরা জানি এদিকে যদি তড়িৎ প্রবাহ হয় তাহলে ইলেকট্রনগুলো পরিবাহীর মধ্যে দিয়ে এদিকে ভি বেগে চলতে থাকবে। তাহলে এস ইকুয়াল টু ভিটি সূত্র অনুসারে আমরা লিখতে পারি এল ইকুয়ালস টু ভিটি। অতএব টি ইকুয়ালস টু এল বাই ভি। তাহলে আবার আই ইকুয়ালস টু আমরা জানি কিউ বাই টি ইকুয়ালস টু এন এ এল ই বাই এল বাই ভি।
এল বাই ভি। এখান থেকে আমরা এল এল যদি কেটে দিই তাহলে অতএব আই ইকুয়ালস টু এন এ ভি ই। এটাই হচ্ছে আমাদের একটা তড়িৎ প্রবাহের রাশি। এখান থেকে তাড়ন বেগ আমরা নির্ণয় করতে পারি ভি ইকুয়ালস টু আই বাই এন এ ই। এটাই হচ্ছে তাড়ন বেগের রাশি। তো এখন আমরা তাড়ন বেগের রাশি পেলাম। প্রবাহ ঘনত্ব কাকে বলে? কোনো পরিবাহকের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহ চলে সেটাই তার তাড়ন বেগের রাশি, সেটাই তার প্রবাহ ঘনত্ব। কোনো পরিবাহকের একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে যে পরিমাণ প্রবাহ চলে সেটাই প্রবাহ ঘনত্ব। তাহলে যদি এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মধ্যে দিয়ে আই প্রবাহ যায় তাহলে একক প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কত যাবে? আই বাই এ। তাহলে প্রবাহ ঘনত্ব জে ইকুয়ালস টু আই বাই এ। আয়ের মান বসিয়ে দাও, আই ইকুয়ালস টু এন এ ভি, এন এ ভি ই বাই এ ইকুয়ালস টু এন ভি ই। অতএব জে ইকুয়ালস টু এন ভি ই। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের প্রথম ক্লাসের এখানেই সমাপ্তি। নিশ্চয়ই পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সে